হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025-এর মডেল কোশ্চেন পেপার সলভ করছিলাম। এর আগে আমাদের 8টা ক্লাস হয়ে গেছে। 8টা ক্লাসে আমরা প্রথম 8টা মডেল কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি। যেগুলো শর্ট কোশ্চেন পড়ে প্রথমত আমরা সলভ করছি, যেগুলো শর্ট কোশ্চেন আছে 1 নম্বর এবং 2 নম্বর মিলে 36 নম্বর, 90 নম্বরের লেখা পরীক্ষার মধ্যে 36 নম্বর যে শর্ট কোশ্চেন আছে সেই 36 নম্বর শর্ট কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি। প্রথম 8টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে আমাদের প্লেলিস্টে যাবে, চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা প্রত্যেকটা পেপারে সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া ক্লাস 10ম শ্রেণীর সম্পূর্ণ ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে, সমস্ত সিলেবাসের সলিউশন পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে। এছাড়া ক্লাস 9, 11, 12এরও ম্যাথের সমস্ত সিলেবাস কভার করা আছে, ঠিক আছে। যে কোনো প্রবলেম হলেই প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। আজকের ক্লাসে মডেল কোশ্চেন পেপার 9 সলভ করব, মডেল কোশ্চেন পেপার 9, ঠিক আছে। তাহলে শুরু করছি। দেখো আজকের ক্লাস পেজ নাম্বার 568, 568 পাতা, মডেল কোশ্চেন পেপার 9, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025-এর। একের দাগের একেরটা দেখো, একের দাগের 1 থেকে শুরু করছি। বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হয় কত বছরে? আমরা ধরে নিচ্ছি টি বছরে। তাহলে এটা হয়ে যাবে 5,000 ইন্টু 1 প্লাস 10% হারে বলেছে, এত টি ইজ ইকুয়াল টু 6,050, এইটা আসবে, ঠিক আছে। 6,050 সমূল চক্রবৃদ্ধি। এবার কত বছরে আমরা এটা সেটা নির্ণয় করি। অতএব 1 প্লাস এইটা কেটে গেলে 1/10, তারপরে টি ইজ ইকুয়াল টু 6,050। এগুলো 1 নম্বরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো আপনি ক্যালকুলেশন করে নিজেরা জাস্ট অ্যান্সারটুকু লিখলেই হবে, ঠিক আছে। এটা কেটে দিচ্ছি। এটা তাহলে হয়ে যাচ্ছে 11/10, তারপরে টি ইজ ইকুয়াল টু 5 দিয়ে কাটলে 100 হয়ে যাচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 একে 5, 1 2 5 দুগুণে 10, 5 একে 5, ঠিক আছে। তাহলে এটা 11/10, তারপরে 2 হয়ে যাচ্ছে। তুলনা করলে উভয় দিকে টি ইজ ইকুয়াল টু 2 বছর অ্যান্সার আসছে। টি ইজ ইকুয়াল টু 2 আসছে, 2 বছর অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান এ, একের দাগের একেরটা অপশান এ, 2 বছর। 2-এরটা 3x² - 4x + 2 দ্বিঘাত রাশিটিতে x² ও x⁴ সহযোগের যোগফল। তাহলে 3x² আছে, 3x² - 4x + 2, -4x + 2। তাহলে x² এবং x⁴ সহগ দিয়েছে। এখানে কিছু নেই মানে এটা x⁴ আছে, ঠিক আছে। এখানে কিছু নেই মানে এটা x² - 4x + 2, এটা x⁴, এখানে কিছু নেই মানে। তাহলে x² এর সহগ 3 আর x⁴ সহগ 2। তাহলে সহগের সমষ্টি x² ও x⁴ সহগের যোগফল, তাহলে 5 আসছে। কোন অপশানে আছে এটা? অপশান সিতে আছে 5। তাহলে অপশান সি হবে, এটা অপশান সি 5। এইভাবে দাগ নাম্বার এবং অপশান নাম্বার লিখে উত্তর লিখবে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো, একটা বৃত্ত দেওয়া আছে, এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। নাম আছে ABCD, এইভাবে নাম আছে ABCDO, ঠিক আছে। এখানে কি বলা আছে যে ও কেন্দ্রবৃত্তে AB সমান AC, এই AB আর AC সমান, ঠিক আছে। AB আর AC সমান। আর বলা আছে যে ABC সমান 32 ডিগ্রি। এই যে ABC, এই কোণটা 32। তাহলে কি চেয়েছে? BDC চেয়েছে। আচ্ছা, এইটা চেয়েছে, দেখো ভালোভাবে। এই ABC ত্রিভুজে চলে যাও, ABC যার বিপরীত এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো বাহু, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এর বিপরীত কোণ এইটা এবং এর বিপরীত কোণ এইটা। তাহলে এরা যেহেতু পরস্পর সমান, এর বিপরীত কোণ এইটা, তাহলে এর বিপরীত কোণ এইটাও 32 হবে। তাহলে ABC ত্রিভুজের এ কোণের মান কত হবে? 180 - 32 + 32, 180 - 32 + 32 হয়ে যাচ্ছে 180 - 64 হয়ে যাচ্ছে 116, 116। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 116 ডিগ্রি। এবার ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ কোণ আর ডি কোণের সমষ্টি 180 হবে। তাহলে ডি কোণের মান কত হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এ কোণ যদি 116 হয়, ডি কোণের মান হবে 180 - 116,
ইজ ইকুয়াল টু 64, 64 ডিগ্রি অ্যান্সার আসছে। 64 64 ডিগ্রি অ্যান্সার আসছে। কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি 64 ডিগ্রি আছে, ঠিক আছে। অপশান সি 64 ডিগ্রি এলো, দেখো এখানে আমরা করেছি, ঠিক আছে। নেক্সট দেখবে চারেরটা। আচ্ছা, চারের বলছে সাইন 45 প্লাস কস 45 ইজ ইকুয়াল টু রুট এক্স। সাইন 45 প্লাস কস 45 ইজ ইকুয়াল টু রুট এক্স। এখানে ভ্যালুটা যদি পুট করি 1/√2 প্লাস 1/√2 ইজ ইকুয়াল টু রুট এক্স, বা এটা √2 লসাগু 1 + 1 ইজ ইকুয়াল টু রুট এক্স, বা 2/√2 ইজ ইকুয়াল টু রুট এক্স। এবার 2কে √2 দিয়ে ভাগ করলে √2 চলে আসে, তাহলে √2 ইজ ইকুয়াল টু রুট এক্স। উভয় দিকে বড় করলে এক্স ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। দেখো এক্স ইজ ইকুয়াল টু 2। কোন অপশান আছে? এক্স ইজ ইকুয়াল টু 2। অপশান বিতে আছে এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার চারেরটা অপশান বি 2 অ্যান্সার। এক্স এর ভ্যালু 2, ঠিক আছে। পাঁচেরটা দেখো এবার। পাঁচেরটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকের ব্যাসার্ধ। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। 2πr হচ্ছে ব্যাসার্ধ গোলকের। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², ঠিক আছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এটা হয়ে যাচ্ছে 4πr²। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। আর কি বলেছে এখানে? এখানে বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকের একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সাংখ্যমানের সঙ্গে সমান। আয়তনের সূত্র কি? 4/3πr³। তাহলে তার 3 গুণ, 3 দিয়ে গুণ হবে, 3 × 4/3πr³। তাহলে এটা 3 কেটে যাচ্ছে, তাহলে 4πr² ইজ ইকুয়াল টু 4πr³। 4πr² উভয় দিকে কেটে গেলে এখানে আর পড়ে থাকছে শুধুমাত্র, এটা কিউব। তাহলে r ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। r ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। দেখো এটা কোন অপশানে আছে? অপশান এতে আছে 1 একক। অপশান এ 1 একক, ঠিক আছে। এটা আছে অপশান এতে 1 একক। নেক্সট দেখো পাঁচেরটা হলো ছয়েরটা। ছয়েরটা একটা পরিসংখ্যা বিভাজন দেয়া আছে, তার যৌগিক গড় চেয়েছে। আচ্ছা, পরিসংখ্যা বিভাজন যে ছকটা দেওয়া আছে দেখো, এখানে যে ছকটা দেওয়া আছে বলছে চলরাশি আর পরিসংখ্যা দিয়েছে, মানে এক্স আর এফ এরকম দেওয়া আছে কয়েকটা মান। 1 2 3 4 5টা মান আছে। 5 7 12 6, 5 7 12 6, আচ্ছা 16 8 20 4, 23 5। আচ্ছা, আমাদের যে যৌগিক গড় তার জন্য আমাদের সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই এটা নির্ণয় করতে হবে। এবার এফআই এক্সআই আসছে কত? 5 7 35 প্লাস 6 12 72 প্লাস 8 16 128, তাই তো? প্লাস 4 20 80 প্লাস 115 বাই 7 আর 6 13, 13 আর 8 21, আর 4 25, আর 5 30 হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে? এটা 30, আর এটা যোগফল কত হচ্ছে? 5 আর 8 13, 8 আর 2 10, 10 আর 5 15, আর 5 20, 0 থেকে 2, 8 আর 2 10, 10 আর 1 11, 11 আর 2 13, 13 আর 7 20, 20 আর 3 23, 3 আর থেকে 2 2 2 2 2 3 4, 430 আসছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 43/3 চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আসছে আমাদের 43/3। তাহলে এখানে হয়ে যাচ্ছে, আচ্ছা এটা অপশানে আছে 43/3, অপশানে আছে, অপশান এতে আছে 43/3 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 43/3। তাহলে অপশান এতে আছে 43/3, এটাই অ্যান্সার হবে। 43/3 এটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, এবার আমরা 2 এর দাগে শুরু করবো, শূন্যস্থান পূরণ করা। 2 এর দাগে শুরু করছি শূন্যস্থান পূরণ করা। দুই দাগে যেটা বলেছে 500 টাকা 4 মাস খাটলে
500 টাকা 4 মাস খাটলে আর 2000 টাকার ড্যাশ মাসের লাভ্যাংশের সমান। আচ্ছা 500 টাকা হচ্ছে তাহলে সমান, যেহেতু তাদের আনুপাতিক মানগুলো সমান হবে, আর এটা 2000 টাকা যদি এক্স মাস হয় তাহলে 500 ইন্টু এক্স, মানে 500 টাকা 12 মাস খাটলে যেটা যতটা সুদ হবে, বলতে চাইছে যে 2000 টাকার ড্যাশ মাসের লাভ্যাংশের সমান। লাভ্যাংশটা কত, তাহলে আনুপাতিক মানটা নিশ্চয়ই সমান হবে। তাহলে 2000 ইন্টু 12, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2000 ইন্টু 12 বাই 500 যদি হয়ে যায়, এখান থেকে 4 আসছে 4, তাহলে এই আনুপাতিক মানে তো এটা আসছে না। এটা যেটা বুঝতে পারছি যে 500 টাকা, দেখো এখানে যেটা এখান থেকে এইভাবে এটা আসছে না। 500 টাকা খাটছে 12 মাস, 500 টাকা 12 মাস যেহেতু খাটছে, এবার 2000 টাকাটা হচ্ছে 500 টাকার একটা নর্মাল কনসেপ্ট, 2000 টাকাটা হচ্ছে 500 টাকার 4 গুণ। তাহলে যেহেতু মূল্যটা 4 গুণ, উভয় দিকের গুণফলের মানটা সমান হবে। তাহলে উভয় দিকের গুণফলের মানটা সমান হবে, এই যে 500 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 2000-এর সঙ্গে কত গুণ করলে মানটা সমান আসবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যে মানটা আসবে এইটা করতে হবে, ঠিক আছে। এটা 512 ইন্টু এখানে 500 বাই 2000, এটা 2 0 কেটে গেল, 5 4, এটা কেটে গেলে 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 মাস হবে, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে 3 মাস, তাহলে শূন্য স্থানে 2 এর একেরটা এখানে হয়ে যাবে, এখানে শূন্য স্থানে 3 মাস, এখানে মাসটা দেওয়া আছে তাই শুধুমাত্র শূন্য স্থানে আমরা 3 লিখছি। এবার দেখো 2 এর দাগের 2 এরটা হয়ে যাবে, বলছে যে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 মান, এখানে হয়ে যাচ্ছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 স্কোয়ার 2, √3 স্কোয়ার 3, 2 মাইনাস 3 মাইনাস 1 আসছে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 মান, এটা হয়ে যাচ্ছে -1 3-এরটা। বলছে দুটি ত্রিভুজের বাহুগুলি, 3-এরটা দেখো, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে, এটা আমরা সদৃশকোণী কন্ডিশন থেকে বলতে পারি, সদৃশকোণী ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান হয় এবং বাহুগুলি সমানুপাতে থাকে। তাহলে বাহুগুলি সমানুপাতে থাকলে আমরা বলতে পারি তাদের অনুরূপ কোণগুলি অবশ্যই সমান হবে, ঠিক আছে। অনুরূপ কোণগুলি এটা শূন্যস্থানে সমান হবে, এটা সদৃশকোণী ত্রিভুজের কন্ডিশন। আচ্ছা দেখো এবার 4-এরটা এখানে বলছে যে 4-এরটা বলা আছে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা 2/3 দেওয়া আছে, এখানে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 2/3, বা এটাকে আমরা লিখতে পারি এই যে cos 4টাকে cos স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/3, বা এটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3 হবে। এখানটা একটু এই সাইডটা আমরা মুছে দিই, সাইডটা মুছে দিলে এইখানটা একটু আছে, দেখো এবার বোঝা যাবে পরিষ্কার। তাহলে এইটার মান কত, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এর মান হয়ে যাচ্ছে 1, তাহলে 1 ইন্টু এই মানটা, অতএব 1 ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3 আসছে। এবার 1 ইন্টু এই মানটা এইটাই হবে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা 2/3, এই cosটাকে যদি আমরা সাইনে ঘোরাই 1 মাইনাস sin স্কোয়ার থিটা, আর এইটা sin স্কোয়ার থিটাটা পড়ে আছে, cosটাকে আমরা 1 মাইনাস সাইন করে দিলাম ইজ ইকুয়াল টু 2/3, তাহলে বা 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা এর ভ্যালু কত, 2/3 চলে আসছে। 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটার ভ্যালু 2/3 হচ্ছে, 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটার মান 2/3 আসছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 4-এরটা, এটা 2/3। এবার দেখো 5 আর 6 বাকি, 5-এরটা এটা শূন্য স্থানে, 5-এরটা বলে দিয়েছে এখানে যে একটি চোঙের তল সংখ্যা x, প্রান্তিক সংখ্যা y এবং শীর্ষবিন্দুর সংখ্যা z হলে x প্লাস y প্লাস z। একটি চোঙের তল সংখ্যা x, চোঙের দু প্রান্তে যদি দুটো খোলা না থাকে, আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে 3টে তল হচ্ছে একটা বক্রতল আর দু প্রান্তের সমতল, তাহলে x ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু বলেছে প্রান্তিক সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে প্রান্তিক সংখ্যা দু প্রান্ত 2 হবে। আচ্ছা z শীর্ষবিন্দু 0, তাহলে x প্লাস y প্লাস জেড ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5 আসছে, ঠিক আছে, 5 আসছে। তাহলে এইটা শূন্যস্থানে হয়ে যাবে 5। 6-এরটা দেখো 16, 15, 17, 16, 15 x,
19, 7, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত হতে হবে? তথ্যটা আমরা লিখছি, দেখো। দেয়া আছে যে 16, 15, 17, 16, 15, 17, তারপর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা তথ্য আছে। হ্যাঁ, 1, 2, 3, 9টা মান আছে। 1, 2, 3, 16, আবার 16, 15 এক্স, তারপরে আছে 16, 15 এক্স, 3 আর 3 6, তারপরে আছে 19, 17, 14, তারপরে আছে 19, 17, 14। এটা আমরা ছোট থেকে বড় করে সাজাচ্ছি। সবচেয়ে ছোট সর্বনিম্ন কি আছে? 14। 15 কটা আছে? একটা, দুটো 15 আছে। 15। তারপরে আমরা এক্সট্রা নিচ্ছি। তারপরে 16 কটা আছে? একটা, দুটো 16। 17 কটা আছে? 17 একটা, দুটো। 18 একটাও নেই, 19 একটা। 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9, 9টা। তাহলে বলেছে যে সংখ্যাগুরু মান 15, যাহলে যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান। যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান। এখানে সবচেয়ে বেশি বার কোনটা আছে? তাহলে এইটা দুবার আছে, এইটা দুবার আছে, এইটা দুবার আছে। তাহলে এক্স এর মান যদি 15, 16, 17 তিনটের মধ্যে কোনো একটা হয়, তাহলে সেটা 3 বার হয়ে যাচ্ছে, তাহলে সেটা সংখ্যাগুরু মান হয়ে যাবে। এখানে বলেছে যে সংখ্যাগুরু মান 15 হলে, তাহলে এই সংখ্যাগুরু মান যদি 15 হয়, নিশ্চয়ই এক্স এর মানটা 15 হতে হবে। তাহলে এইটা 3টে 15 হবে, তবে সংখ্যাগুরু মান হবে। তাহলে এইটা এক্স এর মান 15 হতে হবে সংখ্যাগুরু মান। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এবার সত্য মিথ্যা। 2 এর দাগেরগুলো কমপ্লিট হলো, এবার সত্য মিথ্যা শুরু করব। 3 এর দাগের। তিনের দাগের একেরটা দেখো। 3 এর দাগের একে বলে দিয়েছে যে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল। টাকাটা হচ্ছে 2p টাকা। তাহলে 2p ইন্টু R/2, 2p ইন্টু R/2 কত সময়ের? টি বছরের, ইন্টু টি বাই 100, এইটা সুদ। এইটা কেটে গেল, চলে আসছে PRT/100। তাহলে সুদ আসল হচ্ছে 2p প্লাস PRT/100, এত টাকা। কি দেওয়া আছে অপশানে? 2p প্লাস PRT/100 এত টাকা। এটা যেটা দেওয়া আছে সেটাই আছে, তাহলে এটা সত্য হচ্ছে, সঠিক তথ্যই দেওয়া আছে। 2 এরটা দেখো। 2 এরটা বলে দিয়েছে যে 4x² প্লাস 4 ইন্টু 3p মাইনাস 1x, 4x² প্লাস 4 ইন্টু 3p মাইনাস 1x প্লাস 4x² প্লাস 4 ইন্টু 3p মাইনাস 1x প্লাস p প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, প্লাস p মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, p প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। বলেছে দ্বিঘাত সমীকরণে বীজগুলি পরস্পর অনন্যক হলে, তাহলে আমরা মনে করছি একটা বীজ আলফা হলে পরস্পর যেহেতু অনন্যক, অন্য বীজটা হবে 1/α। তাহলে বীজদের গুণফল এখানে কি হবে? আলফা ইন্টু 1/α, c/a, এখানে c এর মান p প্লাস 7 বাই a এর মান 4। এইটা কেটে যাচ্ছে, তাহলে p প্লাস 7/4 ইজ ইকুয়াল টু 1, বা p প্লাস 7 ইজ ইকুয়াল টু 4, বা p ইজ ইকুয়াল টু 4 মাইনাস 7, বা p ইজ ইকুয়াল টু -3। তাহলে এখানে p এর মান হয়ে যাচ্ছে -3, p এর মান -3। তাহলে 3 এর 2 এরটা সত্য, -3 দেওয়া আছে, সত্য হচ্ছে। তাহলে 3 কি বলেছে দেখো। 3 বলে দিয়েছে যে ABCD রম্বসের দুটি কর্ণ AB, AC ও BD AC ও BD কর্ণ ও বিন্দুতে ছেদ করছে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই জায়গাগুলো 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, প্লাস দুদিক সমান হয়, মানে OB সমান OD, OA সমান OC, এইরকমও হয়। ঠিক আছে? এবার এখানে বলে দেওয়া আছে যে AC² প্লাস BD²। আমরা AC² সমান কি লিখতে পারি? AC ইজ ইকুয়াল টু OC প্লাস OA। এবার OC আর OA সমান আমরা 2OA লিখতে পারি AC। তাহলে AC² ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার করলে 2OA তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4OA²। ঠিক আছে? একইভাবে দেখো এই যে BD² ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই BD ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি BO প্লাস OD। আচ্ছা, OB আর OD উভয় দিক সমান, তাহলে OB প্লাস OB ইজ ইকুয়াল টু BD ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2OB।
এবার যদি আমরা স্কোয়ার করে দিই 4 বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবার এই ত্রিভুজটার এই বাহুটার মান আমরা পেয়ে গেলাম। এবার যদি এইটা 90 ডিগ্রি কোণ, এইটা অতিভুজ, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা ভূমি কোনো একটা লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে কী হচ্ছে এইটা, তাহলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের মানটা কী হয়ে যাচ্ছে 4 ওএ স্কোয়ার প্লাস 4 ওবি স্কোয়ার, 4 কমন নিলে ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, এটা একটা ত্রিভুজ, তাহলে লম্বভূমি এইটা ওবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার হয়ে যাবে, 4 এবি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 4 এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 4 এবি স্কোয়ার আমরা প্রমাণ করলাম। কিন্তু এখানে যে দেওয়া আছে 2 এবি স্কোয়ার দেওয়া আছে, 2 এবি স্কোয়ার দেওয়া আছে বইয়ে, কিন্তু আমরা প্রমাণ করলাম 4 এবি স্কোয়ার প্রমাণ হচ্ছে। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা, ভুল তথ্য দেওয়া আছে। চারেরটা কি আছে, চারটা বলেছে cos 43 ইজ ইকুয়াল টু, এটা মুছছি দেখো, চারটা দেওয়া আছে cos 43 এর ভ্যালু দেওয়া আছে, cos 43 ইজ ইকুয়াল টু x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সাইন 47 cos 43 x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাইন 47 y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা হলে কি বলেছে, এইটা হলে এইটা, আচ্ছা cos 43 এইটা হলে বলেছে এইটা হবে, কিন্তু এখানে দেখো cos 43 কে আমরা যদি লিখি, 43 কে লেখা যাবে 90 মাইনাস 47, এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে cos 90 মাইনাস থিটা সাইন 47 ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাও সাইন 47 এর ভ্যালু এইটা, সাইন 47 এর ভ্যালু এইটা, কিন্তু দুটো ভ্যালু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা সঠিক নয়। দুটো আমরা এই cos 43 থেকে সাইন 47 এর ভ্যালু নিয়ে এলাম, যে ভ্যালুটা এলো সেটা কিন্তু যে সাইন 47 এর যে ভ্যালু দেওয়া আছে তার সঙ্গে সমান নয়, তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। 5 দেখো কি আছে, 5 বলেছে সমকোণী চৌকোণের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। খেয়াল করো, বলেছে ভালো করে পড়ো, সমকোণী চৌকোণের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটা সমকোণী চৌকোণ তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, এবার সমকোণী চৌকোণের কর্ণটাও তো একটা বাহু, তার মানে সেটাকেও 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে কর্ণ 10%ই বৃদ্ধি পাবে। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা সঠিক। ঠিক আছে, প্রত্যেকটা বাহুকে বৃদ্ধি করা হয়েছে, কর্ণটাও একটা বাহু, সেটা 10%ই বৃদ্ধি পাবে, প্রত্যেকটা বাহুকে 10% বৃদ্ধি করা হয়েছে বলেই দিয়েছে। ঠিক আছে, আচ্ছা বলেছে n যদি যুগ্ম সংখ্যা হয় তার মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। n যুগ্ম সংখ্যা হলে সেটা হয় n/2 তম ও n/2 + 1 তম, এইটার এই দুটো পর্যবেক্ষণের সমষ্টির গড়, সমষ্টি/2, বা এই দুটো পর্যবেক্ষণের গড় হয়, -1 নয়, এটা +1 হয়। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, সেটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা -1 দেওয়া আছে, -1 হয় না, এটা +1 হয়ে যায়। ঠিক আছে, 8টা যদি তথ্য থাকে 8/2 4 নম্বর আর 5 নম্বর, কারণ 4-এর আগে 3টে পদ আর 5-এর পরে 3টে পদ আছে, তাহলে এটা 8/2 কি করে, 4 কি করে আসছে 8/2 করে, আর 5 নম্বর কি করে আসবে 8/2 + 1 করে আসে 5 নম্বরটা, এই যে 4/2 8/2 4 + 1 5 এইভাবে আসে। ঠিক আছে, দেখো সত্য মিথ্যা 3-এর দাগেরগুলো কমপ্লিট হলো, এরপর আমরা 4-এর দাগে শুরু করব। চারের দাগের বলেছে, 4 দাগের 1 থেকে শুরু করব। এবার আমাদের 2 নম্বরের এগুলো চলে এলাম, এগুলো 2 নম্বরের অঙ্কগুলো 2 নম্বরের মতো করে ঠিকঠাক করে করতে হবে। যেটা বলেছে কোনো আসল, এগুলো একটু কষে দেখাতে হবে লিখে। ঠিক আছে, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 বার্ষিক সুদের হার। আসল ও তার সবৃদ্ধিমূলের অনুপাত, আসল ও 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত = 5:6। ধরি আসল = 5x টাকা, সবৃদ্ধিমূল = 6x টাকা। অতএব সুদ কত হবে
6x মাইনাস 5x টাকা ইজ ইকুয়াল টু x টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আসল পেলাম, সুদ পেলাম, সময় কত, সময় ইজ ইকুয়াল টু 5 বছর। ঠিক আছে, আচ্ছা সুদের হার নির্ণয় করতে বলেছে। ধরি সুদের হার সমান, সহজ অঙ্ক দিয়েছে দেখো, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, অতএব শর্তানুসারে তাহলে সুদ কত হবে, সুদ হিসেবে PRT/100, পি এর মান কত আসল 5x ইন্টু টি এর মান 5 বছর, পি আর আর কত, আরটাই আগে হয়, PRT/100 এত টাকা। 5 20 5 5 এ 25, এই 5 4 এ 20, 4 ইজ ইকুয়াল টু XR/4 এত টাকা। অতএব শর্তানুসারে এইটা একটা সুদ দেওয়া আছে, আমরা স্ববৃদ্ধিমূল থেকে সুদ আসল থেকে আসল বের করে নির্ণয় করেছি, আর এটা সূত্রের সাহায্যে সুদ নির্ণয় করছি। দুটো সুদ একই হবে, ইকুয়াল হবে অবশ্যই। তাহলে সেটাকে আমরা সমান করি, XR/4 ইজ ইকুয়াল টু সুদটা কত, সুদ বলেছে x টাকা, অতএব R ইজ ইকুয়াল টু x ইন্টু 4/x, বা R ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, x না 4। অতএব সুদের হার এখানে উত্তর আসছে 4%। ঠিক আছে, সুদের হার 4%। তাহলে কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। অতএব বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার 4% হলো। আচ্ছা এবার দেখো একের দাগেরটা হয়ে গেল, দুইয়ের দাগের দেখো। আচ্ছা, যে কোনো অঙ্ক অসুবিধে বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে, আমাদের প্লেলিস্টে যাবে, যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এছাড়া যে কোনো প্রবলেম থাকলে, যদি বইয়ের বাইরে প্রবলেম থাকে, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে ওখানে খামারো ম্যাথ ক্লাস সার্চ করবে, সার্চ করে জয়েন হবে, জয়েন দেখবো অনেকে জয়েন হয়ে আছে, সেখানে তোমরা জয়েন হওয়ার পর প্রবলেম পাঠাতে পারবে, তারপর আমরা সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুইয়েরটা সলভ করছি। দুইয়েরটা বলে দিয়েছে যে কোনো দ্রব্যের মূল্য প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায়। দ্রব্যের বর্তমান মূল্য 6250 টাকা হলে কত বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা হবে। আচ্ছা, দ্রব্যের মূল্য প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায়। দ্রব্যের মূল্য প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায়। দ্রব্যের মূল্য প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা দ্রব্যের বর্তমান মূল্য 6250 টাকা। দ্রব্যের টাকা, দ্রব্যের বর্তমান মূল্য 6250 টাকা। কত বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা। ধরি এটা বলেছে কোনো দ্রব্যের মূল্য প্রতি বছর, তার প্রতি বছর 4% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে সমহারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সমহারে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তার মানে সমান হারে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। দ্রব্য কত বছর পর দ্রব্যের মূল্য, ধরি টি বছর পর, ধরি টি বছর পর দ্রব্যের মূল্য, ধরি টি বছর পর দ্রব্যের মূল্য আমরা ধরে নিচ্ছি, ধরি টি বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা হবে, 6760 টাকা হবে ধরে নিচ্ছি। ধরি টি বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা হবে। অতএব শর্তানুসারে এই যে 6700 স্ববৃদ্ধিমূল, এইটা ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 4/100 পাওয়ার টি। আচ্ছা, এখানে পি এর জায়গায় 5000 বলে দেওয়া আছে, না 6250 বলা আছে, 6250, বা এটা কেটে গেলে 25 হয়ে যাচ্ছে, বা 1 প্লাস 1/25 তারপরে টি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6760 বাই 6250, এটা কেটে গেল, বা এটা লসাগু করলে 25, আর 25 প্লাস 1 26, তারপরে টি ইজ ইকুয়াল টু
এটা 676 কত স্কোয়ার 26 স্কোয়ার, আর 625 25 স্কোয়ার, তাহলে এটা 26/25 এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিক তুলনা করলে t = 2 হয়ে যাচ্ছে, t = 2 আসছে। তাহলে দেখো, তাহলে 2 বছর পর হয়ে যাচ্ছে যে 2 বছর পর এখানে কি চেয়েছে, কত বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা হবে, 2 বছর পর দ্রব্যের মূল্য। অতএব এখানে সহজেই চলে এলো, অতএব 2 বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা হবে। 2 বছর পর দ্রব্যের মূল্য 6760 টাকা হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর হলো, এবার 3 এর। তিনের বলে দিয়েছে এ এর 50% = বি এর 20% = সি এর 12.5%। এর 50% বি এর কত, এর 50% বি এর 20%, বি এর 20% সি এর 12.1/2%। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, অতএব a × 50/100, পার্সেন্ট তুললে 100 দিয়ে ভাগ, b × 20/100 c × 12.5/100। ঠিক আছে, 12.5টাকে আমরা লিখি 12.5 করে দিই। ঠিক আছে, তিনটে থেকে 100 কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে a × 50 বা b × 20 c × আচ্ছা, এইটা থেকে 100 না কেটে আমরা যদি ভাগ করে দিই কি হচ্ছে দেখো, যদি আমরা একবারে ভাগ করে, তিনটেতে আছে, এইটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, এইটা কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, আর 12.5 কাটলে এটা 8 হয়ে যাচ্ছে। অতএব a/2 = b/5 = c/8। অতএব a/b/c = 2/5/8। সহজে চলে এলো, a/b/c = 2/5/8। মানটা কত সহজে চলে এলো দেখো। তাহলে এখানে কি চেয়েছে অ্যান্সার, এখানে অ্যান্সার চেয়েছে a/b/c কত, অতএব a/b/c এর মান, অতএব a/b/c এর মান 2/5/8। ঠিক আছে, a/b/c এর মান 2/5/8। আচ্ছা, নেক্সট দেখো 3 এর হলো 4 এরটা। 21টা মডেল কোশ্চেন পেপার আছে তোমাদের, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করে দেবো। আচ্ছা, তারপরে যদি তোমাদের বড় কোশ্চেন সলভের দরকার থাকে কমেন্টে জানাবে অবশ্যই তোমরা, আমরা বড় কোশ্চেন সলভ করে দেবো। এছাড়া এবার বইয়েতে সালের কোশ্চেন দেওয়া আছে, মানে যেগুলো 18, 19, 20-তে পড়েছে, আমাদের দেখবে প্লেলিস্টে একটা সালের কোশ্চেন করে দেওয়া আছে, যেটা 24-এ মাধ্যমিক হয়েছে যেটা। ঠিক আছে, সেটা করে দেওয়া আছে। তাছাড়া তাহলে আমরা 23, 22, 21, 20 এইগুলোও সলভ করে দেবো। ঠিক আছে, তো আপাতত প্রথমত শর্ট কোশ্চেনগুলো সলভ করবো, যেগুলো 1 নম্বর এবং 2 নম্বর মিলে আছে। ঠিক আছে, এবার সমস্তগুলো উত্তরগুলো আলোচনা করব পুরো 100 নম্বরে। আচ্ছা, দেখবে 2023 সালের যে 2022 সালে যেভাবে কোশ্চেনে আলোচনা করা আছে সেভাবেই আমরা আলোচনা করব সম্পূর্ণটা। এটাও তোমাদের সালের কোশ্চেনগুলো, আগের সালের কোশ্চেনগুলো, আগের তোমরা যেহেতু 25-এ মাধ্যমিক দেবে এবারের পরীক্ষা দিয়ে তোমরা, 24-এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 23, 22 এগুলো তোমাদের কাজে আসবে অনেক। 4 এরটা 1/x + 1/y, 1/x + 1/y প্রপোর্শনাল দেওয়া আছে 1/x + y। ঠিক আছে, এটা দেওয়া আছে, হলে দেখাতে বলেছে x প্রপোর্শনাল y। তাহলে এখানে বা আমরা এখান থেকে লিখতে পারি 1/x + 1/y = k × x + y। এখানে লিখবে k অশূন্য ভেদ ধ্রুবক, বা xy y + x k/x + y, বা x + y তার স্কোয়ার = k × x + y, k × xy। তাহলে xy এর মান কত হয়ে যাচ্ছে, x + y এর মান, অতএব √of k xy এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি মান নির্ণয় করি x - y এর, x - y তার হোল স্কোয়ার x + y তার হোল স্কোয়ার -4xy হবে অবশ্যই। তাহলে অতএব x - y তার হোল স্কোয়ার x + y তার স্কোয়ার করলে kxy হয়ে যায় -4xy, বা
এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কে মাইনাস ফোর এক্স ওয়াই। অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে মাইনাস ফোর রুট ওভার অফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিই আর 1 প্লাস 2 করে দিই, কি হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে ইন্টু রুট ওভার অফ এক্স ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে মাইনাস ফোর ইন্টু রুট ওভার অফ এক্স ওয়াই। এটা কেটে যাচ্ছে, 2x ইজ ইকুয়াল টু এটা রুট কে প্লাস রুট ওভার অফ কে মাইনাস ফোর রুট ওভার অফ এক্স ওয়াই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা অতএব এক্স ইজ ইকুয়াল টু রুট কে প্লাস রুট ওভার অফ কে মাইনাস ফোর বাই টু, এইটা ইজ ইন্টু রুট ওভার অফ এক্স ওয়াই। তাহলে এইটাকে আমরা কে ওয়ান ধরে নিচ্ছি, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান রুট ওভার অফ এক্স ওয়াই। তাহলে আমরা এক্সটা যদি এদিকে আনি, এক্স বাই রুট এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান রুট ওয়াই, অতএব রুট এক্স ইজ ইকুয়াল টু রুট ওয়াই, রুট এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান রুট ওয়াই। আমরা এখান থেকে লিখতে পারি এক্স, কে ওয়ান ধ্রুবক যদি তুলে দিই রুট এক্স প্রপোর্শনাল রুট ওয়াই লিখতে পারি। রুট এক্স প্রপোর্শনাল যদি রুট ওয়াই হয় স্বাভাবিকভাবে আমরা লিখতে পারবো এক্স প্রপোর্শনাল ওয়াই। দেখো প্রমাণ হয়ে গেল। শুধুমাত্র এখানে লিখে নেবে একটা তোমরা যে ধরি রুট কে প্লাস রুট ওভার অফ কে মাইনাস ফোর বাই টু ইজ ইকুয়াল টু কে ওয়ান, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা এটা লিখে নেবে যে ধরি এটা। তাহলে দেখো এখান থেকে আমরা জানি যে এক্স প্রপোর্শনাল ওয়াই হলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার হয়, এক্স প্রপোর্শনাল ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল ওয়াই টু দি পাওয়ার এন হয়, এগুলো আমরা জানি। ঠিক আছে, সেই সূত্র প্রয়োগ করেই এটা আমরা লিখলাম। ঠিক আছে, দেখো এটা দেওয়া আছে, প্রমাণ হলো 4টা। এক্স প্রপোর্শনাল ওয়াই দেখাতে বলেছিল, এক্স প্রপোর্শনাল ওয়াই প্রমাণ করলাম। এবার 5এরটায় যাবো আমরা। 5এরটা দেখো, পাঁচেরটার জন্য একটা চিত্র দেওয়া আছে। এটা একটা বৃত্ত, চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে। একটা বৃত্ত দেওয়া আছে, আচ্ছা তার একটা স্পর্শক আছে এস টি, এস টি দেওয়া আছে যে বৃত্তের ব্যাস এটা হচ্ছে এস টি বৃত্তের ব্যাস এইটা, আর এটা স্পর্শক, স্পর্শক হচ্ছে পি কিউ, আর আর বিন্দুতে এটা পি, এটা কিউ, এটা আর বিন্দু, এটা যোগ করলাম। আচ্ছা কি বলেছে দেখো, একটা কোণ 40 ডিগ্রি দেওয়া আছে, বলেছে প্রদত্ত চিত্রে টি আর কিউ সমান 40 ডিগ্রি, ও বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে পি কিউ স্পর্শক। আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দুতে পি কিউ স্পর্শক, এটা ও কেন্দ্র, ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দুতে পি কিউ স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দুতে পি কিউ স্পর্শক। আচ্ছা প্রদত্ত কোণ টি আর কিউ, প্রদত্ত কোণ টি আর কিউ ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। আচ্ছা এবার দেখো ত্রিভুজ আর এস টি এর এস টি ব্যাস, অতএব কোণ এস আর টি, এটা যেহেতু এটা ব্যাস, এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, এস আর টি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এস আর টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি পেলাম। এবার এইটা একটা সরল কোণ, যেহেতু কোণ পি আর কিউ একটি সরল কোণ, একটি সরল কোণ, অতএব কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মধ্যে 180 ডিগ্রির মধ্যে এটা 3টে পার্টে আছে, 2টো পার্ট আমরা জানি, এই পার্টটা কীভাবে পাবো, অতএব কোণ এটা কি বলেছে এখানে, বলে দিয়েছে যে পি আর এস এর মান, অতএব পি আর এস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এটা পুরোটা 180 ডিগ্রি হয়, সেখান থেকে এই দুটো জানা 90 প্লাস 40 এদের সমষ্টিটা মাইনাস 180 মাইনাস 9 আর 4 13 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, 50 ডিগ্রি হচ্ছে। অতএব পি আর এস এর মান 50 ডিগ্রি। ঠিক আছে, পি আর এস এর মান কত, অতএব কোণ পি আর এস এর মান 50 ডিগ্রি।
চলে আসছে। বলেছে কোণ PRS এর মান কত, অতএব কোণ PRS এর মান আমরা এখানে বলে দেবো, অতএব কোণ PRS এর মান 50 ডিগ্রি। ঠিক আছে, কোণ PRS এর মান 50 ডিগ্রি। নেক্সট দেখো, এটা 5-এরটা হলো, এবার 6-এরটা দেখো। 6-এরটা এবার বলেছে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে x এর মান নির্ণয় করতে হবে। একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে x এর মান নির্ণয় করব। একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, চিত্রটা এইরকম আছে যে এখানে A বিন্দু, এটা যোগ করা আছে, ABCD, এটা দেওয়া আছে A, এটা B, এটা C, এটা D, ABCD। ঠিক আছে, ABCD, আর দেওয়া আছে এটা সম্পূর্ণটা x, এইটা সম্পূর্ণটা x বলা আছে, এই কোণটার মান দেওয়া আছে, এটা বলা আছে 35 ডিগ্রি, আর এটা 75 বলা আছে, আর এটা 75 আছে, আর এটা 35 আছে। ঠিক আছে, এইটা দেওয়া আছে। আচ্ছা, এখানে বলেছে চিত্রে x এর মান, তাহলে এখানে দেখো বৃত্তের কেন্দ্র আর কিছু দেয়া নেই, এখানে প্রদত্ত চিত্রে কোণ BAC এবং কোণ BDC একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণ। আচ্ছা, কোণ BAC ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি, অতএব কোণ BDC ইজ ইকুয়াল টু এইটাও 35 ডিগ্রি হবে। আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা তোমাদের একটা উপপাদ্য আছে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। ঠিক আছে, তাহলে এইটা 35 হলে এটাও 35 হয়ে যাচ্ছে, 35। আবার আরও দেওয়া আছে যে আবার কোণ DBC ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, অতএব এই ত্রিভুজটা চলে যাও BCD ত্রিভুজে, এই কোণ দুটো কোণ দেয়া, ত্রিভুজে 3টে কোণের মান হয় 180, তার মধ্যে দুটো কোণ মান দেয়া, তাহলে এই কোণের মানটা আমরা অটোমেটিক পেয়ে যাবো। 180 থেকে এই দুটোর সমষ্টি বিয়োগ করে দিলেই x এর মান বা BCD এর মান পেয়ে যাবো। BCD এর মান চেয়েছে, অতএব ত্রিভুজ BCD এর কোণ BCD সমান 180 মাইনাস একটা কোণ 75 আর একটা কোণ, এই কোণটা 35, দুটো কোণ, একটা 75 আর একটা কোণ 35 ইজ ইকুয়াল টু 180 মাইনাস এটা 7 আর 3 10, 110 ডিগ্রি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি হয়ে যাচ্ছে, 70 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে x এর মান 70 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, x এর মান এখানে হয়ে যাবে 70 ডিগ্রি। অতএব এটা x বলে দিয়েছে যে x এর মান কত, অতএব এখানে আমরা উল্লেখ করব x এর মান 70 ডিগ্রি। ঠিক আছে, দেখো। আচ্ছা, 6-এরটা হলো, এবার 7-এরটা দেখো। 6-এরটা হলো 7-এরটা। 7-এরটা কি বলেছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার BC ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ BC ব্যাস। এই চিত্রটা দেয়া নেই, চিত্রটা অঙ্কন করতে হবে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC ব্যাস, BC ব্যাস, এটা BC যদি হয়ে যায়, এটা BC। আচ্ছা, এইখানে আমরা A দিচ্ছি, এটা নামকরণ করে দিচ্ছি, এটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC ব্যাস। ঠিক আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ BC ব্যাস। ADC 30 ডিগ্রি হলে, ADC 30 ডিগ্রি বলেছে, ADC এইটা বলে দেওয়া আছে 130 ডিগ্রি, ADC 130 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে বলেছে ACB এর মান কত, ACB মানে এই কোণটা চেয়েছে, এই কোণটা চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC ব্যাস। তাহলে আমরা প্রমাণটা শুরু করছি, এটা মানটা নির্ণয় করব। দেখো, এর ক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে ACB এর মান নির্ণয় করতে হবে। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এখানে বলে দিয়েছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC ব্যাস। তাহলে এটা আরও দেয়া আছে, যেহেতু BC ব্যাস, তাহলে
আরও দেওয়া আছে এখানে, আবার এখানে দেওয়া আছে আবার কোণ এডিসি সমান 130 ডিগ্রি, কোণ এডিসি সমান 130 ডিগ্রি। তাহলে এডিসি যদি 130 ডিগ্রি হয় এই কোণটার মান কত হবে? অতএব কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 130। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা 130 হলে তার মধ্যে এইটা চলে আসছে 50 ডিগ্রি চলে আসছে, তাহলে বি কোণের মান এইটা চলে আসছে 50 ডিগ্রি। আবার যেহেতু ত্রিভুজে, আবার দেখো আবার ত্রিভুজ এবিসি এর বিসি ব্যাস, অতএব কি হয়ে যাচ্ছে কোণ, অতএব হয়ে যাচ্ছে এইটা একটা কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি, তাহলে এইটা 90 হয়ে গেল। তাহলে এবার এই ত্রিভুজে চলে আসে এই সি কোণের এইটার মান নির্ণয় করতে হবে। এই ত্রিভুজে দুটো কোণের মান জানা, একটা 90 একটা 50, তাহলে এই কোণটার মান স্বাভাবিকভাবে পেয়ে যাব। অতএব ত্রিভুজ এবিসি এর কোণ বিসিএ, কোণ বি বা এসিবি ইজ ইকুয়াল টু 180 মাইনাস একটা 90 আর একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করলে তৃতীয় কোণটা পেয়ে যাব। এটা একটা 90 আর একটা 50। কোণ এসিবি এর মান 40 ডিগ্রি। দেখো সাতেরটা হলো 8এরটা। শুরু করছি, দেখো এখানে বলে দিয়েছে cos আলফা ইজ ইকুয়াল টু 5/13, বলা আছে cos আলফা ইজ ইকুয়াল টু 5/13, ঠিক আছে, cos আলফা ইজ ইকুয়াল টু 5/13। আচ্ছা, এখানে বলেছে 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90, মানে আলফার মানটা 0 থেকে 90 এর মধ্যে, ইকুয়াল নেই, মানে তাদের সঙ্গে সমান হতে পারে না, তাদের মধ্যে 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি এটা বলা আছে। দেখাতে বলেছে cot আলফা প্লাস কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1.5। তাহলে প্রথমত cot আলফা আর কোসেক আলফার মানটা নির্ণয় করতে হবে। cot আলফা আর কোসেক আলফা, আমরা যেহেতু cos আলফা দেওয়া আছে এটা বিভিন্নভাবে করতে পারো, যে cos ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এইভাবে ধরে নিয়ে ভূমি ইজ ইকুয়াল টু 5k, অতিভুজ 13k, এখান থেকে লম্বটা পেয়ে যাবে 12k, তাহলে কটের মান কোসেকের মান পেয়ে যাবে, ওইভাবেও করতে পারো, বা এইভাবে অনেক সূত্র আছে যে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 1 সেটা প্রয়োগ করে করতে পারো, আমরা সূত্র প্রয়োগ করেই করছি, ঠিক আছে। আচ্ছা, সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার আলফা, বা সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এটা 5/13 তার স্কোয়ার, বা এইটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 25/169, বা এটা 169 মাইনাস 25, বা এটা 144/169। অতএব সাইন আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12/13 হয়ে গেল। তাহলে পজিটিভটা হবে, কারণ এই এর রেঞ্জের মধ্যে সমস্ত মানই পজিটিভ হয়, ঠিক আছে, এইটা হলো। অতএব cot আলফা ইজ ইকুয়াল টু কী হচ্ছে cos আলফা বাই সাইন আলফা। cos আলফার মান কত? cos আলফার মান 5/13 আর সাইন আলফার মান 12/13 ইজ ইকুয়াল টু 5/13 ইন্টু 13/12, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 5/12 চলে আসছে। আর আছে কোসেক আলফা, কোসেক আলফার মান কত হবে? কোসেক আলফা, অতএব কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1/sin আলফা হয়ে যাচ্ছে 1/sin আলফার মান কত এখানে আসছে 12/13, 12/13 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 13/12 ইজ ইকুয়াল টু 13/12 আসছে। অতএব বাম পক্ষটা প্রমাণ করতে দিয়েছে যে বাম পক্ষের মানটা ইজ ইকুয়াল টু 1.5। বাম পক্ষে আছে cot আলফা প্লাস কোসেক আলফা আছে বাম পক্ষে,
তাহলে কট আলফা বাম পক্ষ ইজ ইকুয়াল টু কট আলফা প্লাস কোসেক আলফা। কট আলফার মান কত? 5/12 প্লাস 13/12, এখানে 12 লসাগু 5 প্লাস 13 ইজ ইকুয়াল টু 18/12। 18/12 মানে 1.5। 18/12 মানে এটা কেটে দিলে 3/2 হবে, 3/2 মানে 1.5। এটা দেখো 3/2 ইজ ইকুয়াল টু 3/2, 6 দিয়ে কাটছে 3 6 18, 3 6 18, 6 দুগুণে 12, 3/2 ইজ ইকুয়াল টু 1.5 এলো। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবার দেখো 9 শুরু করব। 8 হলো যেগুলো যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো, ঠিক আছে। এবার দেখো 9 শুরু করছি, 8 দাগ পর্যন্ত হয়ে গেল। নয়েরটা বলে দিয়েছে যে 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান। কার ক্ষুদ্রতম মান? 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান। তাহলে শুরু করছি, দেখো এটা কিভাবে হবে। অতএব এটা যেহেতু যে কোনো বর্গের, যে কোনো কিছুর বর্গ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয় আমরা জানি। আচ্ছা, রুট ওভার অফ 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা যেহেতু 4 টু দি পাওয়ার, এটা পাওয়ারে আছে না, 4 টু দি পাওয়ার, এটা পাওয়ারে আছে 4 টু দি পাওয়ার, 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা 4 টু দি পাওয়ার। এইটা দেখো 4 এর পাওয়ারে এই যে স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে এটা নিশ্চয়ই পজিটিভ, sin স্কোয়ার cos স্কোয়ার, স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার আকারে আছে পজিটিভ, তাহলে 4 এর পাওয়ার এই যে পজিটিভের পাওয়ারে পজিটিভের আকারে আছে, তার মানে ধনাত্মক, নিশ্চয়ই পজিটিভ মান আসবে, যতই ক্ষুদ্রতম হোক পজিটিভ আসা উচিত, ঠিক আছে, মানে পজিটিভভাবে আমরা বুঝতে পারছি। আচ্ছা, 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 আমরা জানি, ঠিক আছে, যে কোনো কিছু স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা স্কোয়ার করলে কি হবে? এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, 2 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা ইন্টু 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা প্লাস রুট ওভার অফ 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, এইটা স্কোয়ার করলে রুটটা উঠে চলে যাবে, শুধুমাত্র 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু, এটা আমরা এই যে রুট 2 ইন্টু রুট 3 থাকে সেটা আমরা একটা রুটের মধ্যে 2 ইন্টু 3 করে নিতে পারি, সেরকম করে নিচ্ছি। একটা রুটের মধ্যে 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা ইন্টু 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা আকারে লিখে নিলাম, প্লাস এইটা রুটটা উঠে চলে যাবে 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, এটা ইমপ্লাইজ। অতএব 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2, এইটা একটা রুটের মধ্যে 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এটা যোগ হয়ে গেল। অতএব 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা মাইনাস 2, এটার মান 1 হয়, তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে 4ই হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। অতএব 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা মাইনাস এই যে রুট 4 মানে 2, তাহলে 2 ইন্টু 2 হয়ে যাচ্ছে। অতএব এখানে 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, তাহলে 2, এইটা যদি ডান দিকে যায় 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে, তাহলে এর মানটা হয় 4-এর সঙ্গে সমান বা তার চেয়ে বড়, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে সর্বনিম্ন মান বললে আমাদের বলতে হবে যে 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 4, ঠিক আছে, এটা 4ই বলতে হবে। অতএব 4 টু দি 4ই আসছে, ঠিক আছে, 4ই আসছে। 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা, অতএব অ্যান্সার লিখবে 4 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 4 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা, এত এর সর্বনিম্ন মান 4। নেক্সট দেখো 10-এরটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল এল, তির্যক উচ্চতা এল। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ
আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল এস, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এস। আচ্ছা, আর বলেছে তির্যক উচ্চতা এল, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল। ধরি, আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি, ঠিক আছে। অতএব এ ইজ ইকাল টু কত, পাই আর স্কোয়ার হয়ে যাবে, এত বর্গ একক এ ইজ ইকাল টু। আর এস ইজ ইকাল টু কত হবে, সমবৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই আর এল, এত বর্গ একক, ঠিক আছে। এবার এখানে কি চেয়েছে, এখানে মান চেয়েছে এ স্কোয়ার বাই এ এল স্কোয়ারের মান। অতএব এ স্কোয়ার বাই এ এল স্কোয়ার, এ মানে কত, পাই আর স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ারের স্কোয়ার আর এ এল স্কোয়ার। আচ্ছা, এইটা তো দুটো এ লেখা হয়ে গেছে, ওপরে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ার। এস এর মান কত, এস এর মান পাই আর এল, আর এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এল স্কোয়ার, এটা স্কোয়ার করলে এটা পাই স্কোয়ার হয়ে যাবে, আর এটা পাই আর স্কোয়ার এল স্কোয়ার কাটলো, আর স্কোয়ার কাটলো, পাই স্কোয়ার কেটে গিয়ে পাই পড়ে আছে, তাহলে পাই, ঠিক আছে, পাই হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, অতএব এ স্কোয়ার বাই এ এল স্কোয়ারের মান পাই, উত্তর লিখবে অতএব এ স্কোয়ার বাই এ এল স্কোয়ার এত এর মান পাই, এ স্কোয়ার বাই এ এল স্কোয়ারের মান পাই, ঠিক আছে। নেক্সট দেখো 11টা, বলেছে সম ব্যাসার্ধ ও সম উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি অর্ধগোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে, সম ব্যাসার্ধ ও সম উচ্চতা বিশিষ্ট। আচ্ছা, ধরি এখানে অর্ধগোলক এবং লম্ববৃত্তাকার চোঙ এবং অর্ধগোলকের উচ্চতা, ধরি লম্ব বৃত্তাকার চোঙ এবং অর্ধগোলকের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক, এবং লম্ব বৃত্তাকার চোঙ এবং অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। আচ্ছা, খেয়াল রাখবে আবার অর্ধগোলকের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এইচ হবে, ঠিক আছে। অর্ধগোলকের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এইচ, কারণ অর্ধগোলক হচ্ছে এটা যদি অর্ধগোলক হয়, এর ক্ষেত্রে এখান থেকে এই মানটা আর এই মান, এর ক্ষেত্রে এইটাই উচ্চতা, আর এইটা ব্যাসার্ধ অবশ্য, এখান থেকে এই দিকটা দুটোই সমান ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলতে পারবো যে আয়তন অনুপাত, অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন, অতএব এটা এইচ, এটা অতএব এইচ ইজ ইকুয়াল টু আর, অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, আর অর্ধগোলকের আয়তন গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউব, এইটা 2/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। তাহলে এখানে কন্ডিশন কি বলে দিয়েছে যে আয়তন অনুপাত, অতএব এদের অনুপাতটা নির্ণয় করতে হবে, অতএব পাই আর স্কোয়ার এইচ ইজ টু 2/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার তুলে দিচ্ছি, এখানে এইচ পড়ে আছে আর 2/3 আর পড়ে আছে। আচ্ছা,
আমরা আরেকটু ওখানে স্পেসিফিক করে নিয়ে এটা মানটা নির্ণয় করছি। দেখো আমরা এখানে অর্ধগোলকের ক্ষেত্রে এই যে 2/3 এটা পাই আর স্কোয়ার রাখছি ইন্টু আর এত ইজ ইকুয়াল টু 2/3 পাই আর স্কোয়ার আর আরটাকে এইচের মানটা বসিয়ে দিচ্ছি, এইরকম করে নিই, তারপর অনুপাত নির্ণয় করছি। অতএব অনুপাতটা কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইজ টু 2/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ তুলে দিলে 1:2/3, 3 দিয়ে গুণ করলে 3:2, 3:2 আসছে, ঠিক আছে 3:2 আসছে। তাহলে আমরা এবার উত্তর লিখতে পারি যে কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙ ও অর্ধগোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। অতএব লম্ববৃত্তাকার চোঙ ও অর্ধগোলকের আয়তনের অনুপাত, অতএব লম্ববৃত্তাকার চোঙ ও অর্ধগোলকের আয়তনের অনুপাত সমান 3:2 আসছে। লম্ববৃত্তাকার চোঙ ও অর্ধগোলকের আয়তনের অনুপাত আসছে 3:2, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙ ও অর্ধগোলকের আয়তনের অনুপাত 3:2। আচ্ছা, এটা 11টা হলো। এবার দেখো এই মডেল কোশ্চেন পেপার 9 পেজ নাম্বার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 পেজ নাম্বার 568-এর লাস্ট অঙ্ক 2 নম্বর করে, যে 1 নম্বর 2 নম্বরে সলভ করছি তার 4-এর দাগের লাস্ট অঙ্ক বা 2 নম্বরের লাস্ট অঙ্ক। কি দেওয়া আছে লাস্ট অঙ্কটা, এখানে 12টায় দেওয়া আছে, আমরা 12টায় সলভ করছি। তোমাদের কিন্তু তার মধ্যে 10টা করতে হবে। তোমরা যদি সময় পাও, যদি সময় বেঁচে থাকে, যেগুলো এক্সট্রা একটা করে দেওয়া আছে সেগুলো সলভ করে দেবে, কারণ তার আগে যদি একটা ভুল হয়ে থাকে কোনো কিছু ভুল হয়ে থাকে তার মার্কসটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পরে যদি একটা ভুল হয়ে থাকলে যে শেষের যদি একটা এক্সট্রা যেটা সেটা ঠিক হয়, তাহলে সেই মার্কসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। একটা তথ্য দেওয়া আছে, দেখো এক্সআই আর এফআই দেওয়া আছে, এটা এক্সআই আছে, এটা এফআই আছে। কি আছে কটা মান, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা 3 5 8 9 11 13, 3 5 8 9 11 13, 3 5 8 9 11 13, 6 8 5 পি, 6 8 5 পি, আচ্ছা 8 4 8 4, ঠিক আছে। এইটা এখান থেকে অতএব সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু কত, এর যোগফলটা 3 6 18, হ্যাঁ আচ্ছা এটা ছকের মধ্যেও করতে পারো, ছকের মধ্যে আমরা একবারে লিখে নিচ্ছি, এখানে লিখেই করছি 5 40 5 40 প্লাস 9p প্লাস 88 প্লাস 52 ইজ ইকুয়াল টু 9pটা প্রথমে নিয়ে নিচ্ছি প্লাস, আচ্ছা যোগফলটা কত হচ্ছে 40 40 80, এটা যোগ করলে 8 5 13 140 180 220 220 আর 18 238। অতএব সামেশন অফ এফ আই কত হচ্ছে পি প্লাস, এটা পি থেকে যাবে 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 6 26 আর 5 31, 31 প্লাস পি, 8 আর 6 14, 14 আর 8 22 আর 4 26 আর 5 31। তাহলে এইটা বলে দিয়েছে যৌগিক ঘর শর্তানুসারে। অতএব সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু কত বলা আছে, সামেশন অফ এফ আই, এটা সামেশন চিহ্ন, ঠিক আছে, সামেশন বলা হয়, এটা 8 সামেশন, এই চিহ্নটা সামেশন চিহ্ন, SUMMATION সামেশন, ঠিক আছে, সামেশন চিহ্ন। আচ্ছা বা এই মানটা কত এসছে, এই মানটা এসছে আমাদের 9p প্লাস 238 বা এই মানটা কত p প্লাস 31 ইজ ইকুয়াল টু 8, বা এটা 9p প্লাস 238 ইজ ইকুয়াল টু 8p প্লাস 8 একে 8 3 8 24 248, বা এটা যদি 9p 8pটা এদিকে আনি মাইনাস 8p ইজ ইকুয়াল টু 248 মাইনাস 238, বা p ইজ ইকুয়াল টু 10 চলে আসছে, p ইজ ইকুয়াল টু 248 মাইনাস 238 ইজ ইকুয়াল টু 10 চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে p এর মান নির্ণয় করো, অতএব p এর মান 10, উত্তর লিখবে
অতএব পি এর মান 10। দেখো এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 8 কমপ্লিট হলো। ঠিক আছে, যে সমস্ত অঙ্ক ডাউট থাকবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 10 সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।